প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পাঁচটুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। আমরা আজকের ক্লাস শুরু করার পূর্বেই আমরা গত ক্লাসে যা পড়ানো হয়েছিল তোমাদেরকে সেগুলো পূর্ণ আলোচনা করি, তারপরে আমরা ইনশাল্লাহ বাকি ক্লাসটা শেষ করব। আমরা গত ক্লাসে যদি ক্লাসটা ভালোভাবে না বুঝো তাহলে আজকে ক্লাসটা করতে পারবো না, সেই জন্য আমি অল্প সময়ের জন্য আমরা পূর্বের আলোচনা ফিরে যাই। লক্ষ্য করো, আমরা পৃষ্ঠটান আর পৃষ্ঠশক্তি সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছিল তোমাদেরকে। পৃষ্ঠটানটা ছিল যে তরল পদার্থের মধ্যে একটা মুক্ত তল কল্পনা করলে সেই মুক্ত তরল পদার্থের মধ্যে একটা মুক্ত রেখা কল্পনা করলে সেই রেখাটা যদি তোমার একক দৈর্ঘ্য বরাবর লম্বভাবে ক্রিয়া করে এবং সেই লম্বটা যদি পাত্রের স্পর্শক বরাবর ক্রিয়া করে, সেই স্পর্শক যে বলটা কাজ করে সেটা ছিল আমাদের পৃষ্ঠটান। অর্থাৎ আমরা পৃষ্ঠটানটা এইভাবে শিখছিলাম, টি সমান F/L। একক দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে আমরা পৃষ্ঠটান বলা হয়েছিল, পৃষ্ঠটান। আমরা ইতিমধ্যে পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ বের করেছিলাম, তারপর পৃষ্ঠটানের একক বার করেছিলাম, তারপরে আমরা নিয়ে এসেছিলাম আমাদের পৃষ্ঠশক্তি। আমরা পৃষ্ঠশক্তিটা শিখেছিলাম এরকম, অর্থাৎ আমরা কোনো আবদ্ধ বা মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল তরলের, এখানে আবদ্ধ বা মুক্ত যাই হোক, তরলের ক্ষেত্রফল একক বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা কি বলবো? পৃষ্ঠশক্তি বলবো। ইতিমধ্যে আমরা পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তির মধ্যে একটা সম্পর্ক বের করেছিলাম, সেই সম্পর্কটা ছিল আমাদের টি। অর্থাৎ আমাদের সেই সম্পর্কটা আমরা পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি থেকে সম্পর্ক বের করেছিলাম, পৃষ্ঠশক্তি সমান পৃষ্ঠটান। এতটুকু পর্যন্ত আমাদের গতকাল আলোচনা ছিল। তারপর এবার আমরা চলো এরপরের অংশটা শুরু করি। তো এখান থেকে আমরা এবার শুরু করে দিই। আমরা এবার এই যে সমীকরণ থেকে লক্ষ্য করো আমরা কি পাই, অর্থাৎ আমরা গত ক্লাসে যে সমীকরণটা বের করেছিলাম পৃষ্ঠশক্তি এবং পৃষ্ঠটানের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আজকে আলোচনা শুরু। এবং সেই সম্পর্কটা ছিল এরকম, আমরা যদি এটার ক্যালকুলেশন করি বা পক্ষান্তর করি তখন W সমান ∇A × T। তোমার এখানে বিষয়টা স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে, সেটা হলো আমাদের কোনটা কি। দেখো, এটা হলো আমাদের পৃষ্ঠশক্তি বা ব্যয়িত শক্তি, এখানে ∇A হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি আর টিটা হচ্ছে পৃষ্ঠটান। আমরা ইতিমধ্যে গত ক্লাসগুলোতে এই অংশগুলো আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকে আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেয় ক্লাস করার জন্য, তো ইনশাল্লাহ আমি আজকে বাকি অংশটা শেষ করতে পারবো। তো চলো এবার আমরা এই অংশ থেকে আমরা কি কি পাই, যে এই যে একটা সম্পর্ক বের করব, এই সম্পর্ক থেকে আমরা কি কি করতে পারি। তাহলে এটা আমাদের বোঝার জন্য আমরা এখানে একটা সমীকরণ ধরতে পারি। এবার আমরা কিভাবে বের করব, যে ধরো একটা তরলের পৃষ্ঠে বা তরলের একটা বড় ফুটাকে ভেঙে অনেকগুলো ছোটোগুলো বা ছোটো ফুটা পরিণত করা যায়। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা তরলের একটা বড় ফুটাকে ভেঙে অনেকগুলো ছোটো ফুটাতে পরিণত করা যায়। আবার ছোটো ফুটাগুলো ভেঙে একত্রে আমরা এটা কী করতে পারি, ছোটো ফুটাগুলো ভেঙে আমরা এখানে মোবাইলে ফোন আসছে তো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখানে বড় ফুটাকে ভেঙে অনেকগুলো ছোটো ফুটাতে পরিণত করতে পারি। আবার ছোটো ফুটাগুলো একত্রে সংযোজন করে আমরা একটা বৃহৎ বড় গোলক পরিণত করতে পারি। আমরা এখানে দুইটাই বের করতে পারি। সেই দুইটা বের করার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে, সেই কাজটাকে আমরা দেখব। চলো আমরা এখানে কি করতে পারি, প্রথমে শুরু করতে পারি
এটা আমরা রেখে দিলাম, পরে আমাদের কাজ করব। আমরা এখানে প্রথম লিখে তারপরে বলতেছি n সংখ্যক ছোট ফোঁটা একত্রে অর্থাৎ ক্ষেত্রফল, এখানে আমরা কি লিখব, পরিণত করতে নির্গত শক্তি। একটু খেয়াল করো, আমরা এখানে আজকের এই গত সমীকরণ থেকে দুটো অংশ পাই, অর্থাৎ একটা তরলের বরফটাকে আমরা যদি ভেঙে, অনেক সময় কি হয় যে আম্মুর সাথে ঝগড়া করছো, ঝগড়া করে বা পরিবারের কারোর সাথে ঝগড়া করে হাতে একটা থালা ছিল, এটা ভেঙে দিলাম। তো হাতের যে থালাটা ছিল কিন্তু একটা, এটা ভেঙে দেওয়ার পরে যত সংখ্যক টুকরো হবে সেই সংখ্যক হচ্ছেন। যদি মনে করো একটা কাপের প্লেটটা ভাঙার পর আবার বাসায় ট্রাই করো না, তখন বলবো যে স্যারে বলছে ভেঙে দেখি কয়টা হয়, এটা যেন না হয়। হ্যাঁ, এটা না হলে ভালো হয়। একটা কাচের প্লেট বা পেয়ালা অনেক সময় আমরা কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একটা ভেঙে যায়। তো যদি এমন করতে গিয়ে ভেঙে যায়, তখন দেখবা কাচের প্লেট ছিল একটা বা পেয়ালা, যদি মনে হয় যে স্যার এখানে 10টা টুকরো হয়েছে, তাহলে এনের মান হচ্ছে 10, আর টুকরা যত সংখ্যক হোক এনের মানটা হতো। আমি আবার বলতেছি, বাসায় কিন্তু ট্রাই করবে না। আবার ওই যে 10টা টুকরো হয়েছে, তাহলে এটার জন্য আমাদের ক্ষেত্রফল প্রসারিত হবে এবং শক্তি সরবরাহ করতে হবে, সরবরাহ প্রয়োজন। আবার যদি মনে হয় যে স্যার এটা যে থালাটা বা প্লেটটা ভাঙলো, সেই ভাঙার পরে সবগুলো যদি আমি একত্রে সংযোজন দেই বা একত্রে জোড়া দেওয়ার পরে কিন্তু আমাদের একটা আসবে, অর্থাৎ n সংখ্যক ফোঁটাকে একত্রিত করতে নির্গত আমাদের এখানে শক্তিটা নির্গত হবে। এভাবে আমরা কি করতে পারি, বের করতে পারি। তাহলে এবার আমরা তো এটা বললাম, এবার আমরা গাণিতিকভাবে প্রকাশ করি। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝছো কিনা, যে কোনো একটা গোলকরে ভাঙার পরে যদি যত সংখ্যক টুকরো হবে, তখন এসে ক্ষেত্রফল প্রসারণের জন্য আমাদের শক্তি সরবরাহ করতে হবে। আবার অনেকগুলো, যেমন মেঘের অনেকগুলো ফোঁটা একত্রিত হয়ে একটা বড় কি হয়, হিল পরে, যেটা আমরা বলি হিল গ্রাম অঞ্চলের ভাষাতে, সেভাবে আমরা কি করতে পারি, ওইটা একত্রে করার পরে যদি একটা বড় ফোঁটা পরিণত করতে হয়, তখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, শক্তিটা নির্গত হবে। ঠিক আছে, এখন আমরা এই অংশ দিয়ে শুরু করি। এবার যদি এই কাজটা করতে যাই, আমাদের প্রথমে শুরু করতে হবে যে, মনে করি, আমি সবগুলো লিখলে সমস্যা হবে, আমি বলে দেই, মনে করি
বড় ফুটার ব্যাসার্ধ আর, অর্থাৎ একটা বড় ফুটা ছিল, সে বড় ফুটার ব্যাসার্ধ আর, বড় ফুটাকে ভেঙে যখন আমরা এন সংখ্যার মান যদি এমন হতে পারে 10 লক্ষ, 1 কোটি, 10,000 কোটি, 10,000, শুধু 10,000 হতে পারে, তো যাই হোক না কেন এটা হচ্ছে গোলকের সংখ্যা, যতগুলো ছোট ছোট টুকরা করা হবে তার সংখ্যা এটা। আর ছোট গোলকের ব্যাসার্ধ, প্রতিটা ছোট গোলকের ব্যাসার্ধ আর। আমি আবার মনে করে দিই, একটা বড় গোলক ছিল তার ব্যাসার্ধ আর, যদি আমি 10,000 খণ্ড করি তাহলে 10,000, এনের মান 10,000, আর 10,000 খণ্ডের প্রতিটা আলাদা আলাদা গোলকের ব্যাসার্ধ হয়েছে আমাদের কি ছোট হাতের আর। তো সেক্ষেত্রে আমরা বড় গোলকের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, 4πr²। এটাকে তুমি বড় গোলক, তো এটাকে A1 ধরতে পারো ক্ষেত্রফল, যেহেতু আমাদের ফিজিক্সের ভাষায় ক্ষেত্রফলটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বড় গোলকের ক্ষেত্রফল A1 সমান 4πr²। তাহলে আমরা এটা থেকে ছোট গোলকটা নেই, এখন আমরা তো ছোট গোলকের ক্ষেত্রফল, এখন যদি n সংখ্যক ছোট গোলকের হয়, n সংখ্যক ছোট গোলকের ক্ষেত্রফল n(a2) সমান n 4πr²। তাহলে আমরা এই অংশটা লিখতে পারি। এবার আমরা যদি মনে করি যে গোলকের ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি অর্থাৎ n(a2 - a1), তাহলে n(a2) এর মান কি, n 4πr², 4πr²। আমি যদি এখান থেকে 4πটা কমন নেই তাহলে nr²/r²। এভাবে আমরা বের করতে পারি। এখন তাহলে আমরা এই অংশ দিয়ে আমরা কি করতে পারি, ক্ষেত্রফল বৃদ্ধি বার করতে পারি। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি, এই অংশটা আমরা বের করতে পারি ক্ষেত্রফল বৃদ্ধি। আবার তোমার আরেকটা অংশ আমাদের বের করতে হবে, সেটা হলো যে আমরা যে এই n সংখ্যক ছোট গোলকরে একত্রিত করব, তো প্রতিটা ছোট গোলকের আমাদের ব্যাসার্ধ মান দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা যদি প্রতিটা ছোট গোলকের ব্যাসার্ধ মান জানা থাকে আর কতগুলোর সংখ্যক টুকরা করা হয়েছে বা ভাঙ্গা হয়েছে, ওই এনের সংখ্যাটা যদি বের করতে পারি তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। মানে এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে ছোট গোলকের ব্যাসার্ধর মান যদি জানা থাকে অথবা বড় গোলকের ব্যাসার্ধর মান জানা থাকে, তারপর কতটুক সংখ্যা খণ্ড করা হয়েছে বা ভাঙ্গা হয়েছে সেই সংখ্যাটা যদি জানতে পারি তাহলে আমরা এখানে আর ছোট আর বড় হাতের মান বের করতে পারি। চলো এবার আমরা তাহলে বাকি অংশটা শেষ করি। তখন আপাতত তোমরা এই অংশটা মনে রাখবা, আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেই অংশটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি একটু এখানে লিখে রাখি। আমরা শুরুতে শিখেছিলাম ∇A সমান কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম ∇A/W/, এক নং সমীকরণটা ছিল এরকম, সমান সমান t, অর্থাৎ W সমান ∇A। ঠিক আছে, আমরা লিখেছিলাম W সমান ∇A(t). এই সমীকরণটা যদি আমরা বের করি তাহলে আমরা শুরু করি, এই মানটা এখানে বসাই দেই। তাহলে সুতরাং ওটাতে এক নং সমীকরণ ছিল, তাহলে আমরা সুন্দর করে লিখি এক নং সমীকরণ হতে, এক নং সমীকরণ হতে, অর্থাৎ W সমান ∇A(t). তাহলে ∇ এর মান হচ্ছে 4πnr² - r² ইন্টু পৃষ্ঠটান।
তাহলে আমরা এই অংশটা শেষ করি, তাহলে আমরা একটু বাকি অংশটা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে এই অংশটা আমি আশা করি তোমরা বুঝছো। এই মানটা 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিলাম। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো গোলকের ব্যাসার্ধ জানা আছে, তো এই ক্ষেত্রে তো মান আমাদের গোলকের ছোট গোলকের ব্যাসার্ধ বা বড় গোলকের ব্যাসার্ধ আমাদের একটা মান দিয়ে দিবে প্রশ্নের মধ্যে। আর তোমার সেক্ষেত্রে আরেকটা কাজ করবে, যত সংখ্যক টুকরা করা হবে সেই সংখ্যাটাও আমাদের দেওয়া থাকবে। তাহলে এবারে মনে করি আমরা একটু বাকি কাজটা করি, এটার আমরা একটা সমীকরণ ধরে নিতে পারি আমাদের প্রয়োজনীয় সুবিধার জন্য। এখন হলো মনে করি ভর গোলকের আয়তন সমান সমান n ইন্টু ছোট গোলকের আয়তন। গোলকের আয়তন। এখন আমরা লক্ষ্য করো বড় গোলকের আয়তনটাকে আমরা কি লিখতে পারি, বড় হাতের বি এন, ছোট গোলকের আয়তন হচ্ছে ছোট বি। গোলকের আয়তন আমরা এইভাবে জানি, গোলকের আয়তন বড় গোলকের 4/3 পাই আর কিউব, আর ছোট গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউব। এখানে তুমি বুঝবা কীভাবে, বড় গোলক হলে বড় হাতের আর, ছোটো গোলক হলে ছোটো হাতের আর। সেক্ষেত্রে আমরা এবার মানটা বসিয়ে দিই 4/3 পাই আর কিউব n ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে আর কিউব সমান n আর কিউব। তোমার যদি বড় ছোটো গোলকের মান দেওয়া থাকে এই আর, এটা একটা অংশ হইতে পারে, আরেকটা হইতে পারে আর কিউব সমান আর কিউব বাই n। তাহলে আর সমান সমান আর বাই n 1/3। অর্থাৎ আমরা এখানে দুটো অংশ পাইলাম। যদি তোমার বড় গোলকের মান দেওয়া থাকে, সাপোজ বড় গোলকের মান দেওয়া থাকে, তো বড় গোলকের থেকে এই বড় গোলকের মান দেওয়া থাকলে এইভাবে ছোটো গোলকের মান বের করতে পারবা। আর যদি মনে হয় যে ছোটো গোলকের মান দেওয়া আছে, তাহলে ছোটো গোলকের মান দেওয়া থাকলে তুমি এইভাবে মান বসায় বড় গোলকের মান বের করতে পারবা। তাহলে আমরা এই মানটা বের করে এখানে আমাদের নির্গত শক্তি বের করতে হইতে পারে। আমরা এইভাবে নির্গত শক্তির মানটা কী করব, বের করব। অর্থাৎ আমরা এখানে আজকের আলোচনার যে অংশটা বুঝতেছি যে পৃষ্ঠ শক্তি থেকে আমরা কিভাবে ব্যয়িত শক্তি নির্ণয় করতে পারি। অর্থাৎ একটা গোলক ট্রেকে ভেঙে n সংখ্যক ছোটো গোলকে পরিণত করলে যে শক্তিটা নির্গত হবে এটা বার করতে পারি, এবং বড় গোলকটাকে ছোটো ছোটো গোলকে একত্রিত করে যখন বড় গোলকে পরিণত করা হবে তখন আমাদের এখানে কিছু পরিমাণ শক্তি শোষিত হবে। এখান থেকে আমরা এটাও বের করতে পারি। আরেকটা প্রশ্ন আমরা এটা এভাবে করতে পারি। আজকের ক্লাসটা যদিও গাণিতিক সমস্যা সমাধান করা হবে ইনশাল্লাহ, তোমরা দেখো এই যে অংশটা দেখতেছি, তাহলে আমরা এই অংশটা মোটামুটি আমি আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক সময় আমাদের প্রশ্নের মধ্যে বলা হয় যে তাপমাত্রা নির্ণয় করতে বলবো একটা গোলকের, যদি এই প্রশ্ন দিয়ে যদি বলা হয় যে এই সবগুলো দিয়ে যদি বলা হয় তাপমাত্রা নির্ণয় করতে হয়, তখন আমাদের এখানে একটা ব্যয়িত শক্তি বার করতে হবে ms ডেল। এটা কিন্তু পৃষ্ঠটা রয়েছে ডেল টি। জি জি, আমি এখানে যান্ত্রিক গোলযোগের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি কিছু কথা বলে নিকি, সেটা হলো যে আমরা এখানে আমরা এখন এইখান থেকে যেটা শিখতে পারতেছি যে একটা বড় গোলকে আমরা ভেঙে যখন অপেক্ষাকৃত ছোটো গোলকে পরিণত করা হয় তখন আমাদের এখানে শক্তিটা কী হবে, নির্গত হবে। আবার যখন এই ছোটো গোলকে একত্রিত করে একটা বড় গোলকে পরিণত করা হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, শক্তিটাকে কী করবে, শোষিত করবে। আর একটা কথা বলেছিলাম সেটা যে আমরা এই শক্তি শোষণ বা নির্গত যাই হোক এখান থেকে যদি আমাদের বলা হয় যে তাপমাত্রা নির্ণয় করতে, সেক্ষেত্রে আমাদের W সমান
4 পাই স্কোয়ার যে মানটা বের করেছিলাম, এই মানের সাথে আমাদের আরেকটা মানের সংযোজন করতে হবে। সেটা হলো যে আমাদের এই উৎপন্ন তাপ এই সমান ms ডেল থিটা। এখানে এসটা হচ্ছে শোষিত বা বর্ষিত তাপ, আর এমটা হচ্ছে ওই যেগুলোটাকে আমরা তাপমাত্রায় পরিণত করব সেগুলোকে ভর। আর এই ক্ষেত্রে যদি পানি হয় সেক্ষেত্রে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। আর আমাদের এখানে আমরা যে তাপমাত্রাটা বলছি সেই তাপমাত্রাটা আমরা নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা দুইটা ক্যালকুলেশন করলে আমরা ইনশাল্লাহ এখান থেকে কী করতে পারি, তাপমাত্রা নির্ণয় করে আমরা পৃষ্ঠশক্তি পৃষ্ঠটান থেকে তাপমাত্রা নির্ণয় করতে পারি। এবার আমরা আরেকটা পরের অংশটা আমরা এখানে কাজ করতে পারি, সেটা হলো আমাদের পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি গেলে এবং পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি থেকে আমরা বাকি অংশগুলো বের করতে পারি। যেমন কৌশিকতা আছে, তারপর অবনম আরোহণ আমরা এখানে বার করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের পৃষ্ঠটান থেকে আমরা এখানে পৃষ্ঠটান থেকে আমাদের কিছু অংশ বাংলা কিছু করা আছে, আমরা সেটা বলি। সেটা হলো পৃষ্ঠটানের উপরে আমাদের কিছু বিষয় বা প্রভাবের উপরে কাজ করবে। সেটা হলো যে পৃষ্ঠটানের তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবের যে কাজগুলো আছে বা বিভিন্ন উপাদানের যে কাজগুলো করা যায় সেই বিষয়গুলো আমরা জানবো। সেক্ষেত্রে হিসেবে 1 নম্বর হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা যদি তরল পদার্থের মধ্যে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটানের মানটা হ্রাস পাবে। অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সেই ক্ষেত্রে পৃষ্ঠটানের মানটা একটা নির্দিষ্ট মাত্রায় হ্রাস পাবে। যেই তাপমাত্রার কারণে তরলের পৃষ্ঠটানটা হ্রাস পাবে সেই তাপমাত্রাটাকে বলা হবে সংকট তাপমাত্রা। আমরা এবার সংকট তাপমাত্রা সম্বন্ধে একটা ধারণা নিলাম যে তাপমাত্রার কারণে তরলের কি করা হয়, তাপমাত্রা যেই তাপমাত্রার জন্য তরলের পৃষ্ঠটানটা হ্রাস পায় সেই হ্রাস করাটাকে বলা হয়েছে আমাদের কি সংকট তাপমাত্রা। তারপরে আমরা আর একটু সামনে গাই, তরলের উপরিস্থিত মাধ্যম। অর্থাৎ আমরা পৃষ্ঠটানের ক্ষেত্রে যদি তরলের উপস্থিত মাধ্যম যদি ভিন্ন হয় সেক্ষেত্রে পৃষ্ঠটানের মানের উপর একটা প্রভাব পড়তে পারে। আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করি। আমরা বলেছিলাম যে তরলের পৃষ্ঠটানের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন দিক। অর্থাৎ এখানে আমাদের একটু লক্ষ্য করলে খেয়াল করবা, লেখাটা নিচের লেখাটা বুঝতে দিলি, ঠিক আছে। আচ্ছা, আমরা যে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এটার জন্য একটু প্রবলেম হয়েছিল। আমরা এবার কলেজের নাম ছিল, কলেজের নাম আর আমাদের ঠিকানাটা ছিল। এবার আমরা আমার আজকের ক্লাসের পরের অংশ চলে যাই। অর্থাৎ পৃষ্ঠটানের কারণে যে বিভিন্ন পদার্থের উপস্থিতির কারণে পৃষ্ঠটানের মানটা হ্রাস বা বৃদ্ধি ঘটায়, আমরা এখন সেই অংশটা দেখব। এবার আমরা প্রথমে বলেছিলাম যে তাপমাত্রার উপর পৃষ্ঠটানের একটা সম্পর্ক। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটানের মানটা আমাদের কি করবে, হ্রাস করবে। তো হ্রাস করার পরও আমাদের আরও কিছু কাজ ছিল, আমরা সেই কাজটা করব। সেটা হলো যে আমি বলেছিলাম যে তরলের উপস্থিতির মাধ্যম। অর্থাৎ যেই অংশে পৃষ্ঠটান শুরু হবে তরলের উপস্থিতির মাধ্যম কি, তরলের উপরে যদি বাতাস বা বায়ু থাকে সেক্ষেত্রে পৃষ্ঠটানের যে মান হবে। আবার যদি সে অংশ যদি জলীয় বাষ্প থাকে তো জলীয় বাষ্প থাকার কারণে আমাদের কী হবে, সে অংশের মানটা পরিবর্তন হবে। অর্থাৎ বাতাসের সংস্পর্শে আসলে আমাদের মান হবে এরকম 72 × 10⁻³ নিউটন পার মিটার। এটা হচ্ছে আমাদের বাতাসের উপস্থিতির কারণে। আবার যদি আমাদের জলীয় বাষ্প থাকে সেই ক্ষেত্রে জলীয় বাষ্পের জন্য আমাদের মান হবে এরকম। অর্থাৎ আমি আমার এই ক্লাসের বাকি অংশ বলতেছি যে দ্বিতীয় অংশটা ছিল পৃষ্ঠটানের উপরে যদি আমাদের উপস্থিতি মাধ্যমের উপরে কী করে পৃষ্ঠটানের একটা মানটা পরিবর্তন হয়। অর্থাৎ যদি পৃষ্ঠটানের উপরে যদি বায়ু বা বাতাস থাকে সেক্ষেত্রে আমাদের পৃষ্ঠটানের মান টি এর মানটা হবে 72 × 10⁻³ নিউটন পার মিটার।
আর যদি জলীয় বাষ্পর উপর উপস্থিতি থাকে তাপমাত্রা এখানে সমান থাকবে, কিন্তু জলীয় বাষ্প উপস্থিতি থাকার কারণে এখানে আমাদের কি করবে, পৃষ্ঠটানের মানটা এই মান থেকে এই মানটা কি হবে আমাদের পরিবর্তন হবে। আবার আমরা জানি দূষণ, অর্থাৎ যে অংশে পৃষ্ঠটান শুরু হবে তরলের পৃষ্ঠটান, সেই অংশে যদি দূষণ পদার্থ থাকে সেক্ষেত্রে দূষণ পদার্থের কারণে পৃষ্ঠটানের মানটা হ্রাস করবে। এবার আমরা দ্রবীভূত বস্তুর উপস্থিতি, পরের অংশটা হলো যে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, অর্থাৎ আমরা যদি তরলের পৃষ্ঠটানের উপরে যে দ্রবীভূত বস্তুর উপস্থিতি থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে, পৃষ্ঠটানের মানটা তারতম্য হবে। আমরা জানি যে দ্রবীভূত বস্তু বলতে এখানে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডটা রাখা হয় সেক্ষেত্রে আমাদের মানটা কি হবে, পৃষ্ঠটানের মানটা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ, জৈব দ্রাবক যদি ব্যবহার করা হয় অর্থাৎ 72 × 10⁻³ নিউটন পার মিটার, এটা হচ্ছে স্বাভাবিক পৃষ্ঠটান। যদি এখানে এই পানির মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড রাখা হয় তো সেই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড রাখার কারণে পৃষ্ঠটানের মানটা এত থেকে পরিবর্তিত হয়ে 84 × 10⁻³ নিউটন পার মিটার হয়। অর্থাৎ এই ক্ষেত্রে পৃষ্ঠটানের মানটা জৈব দ্রাবকের কারণে আমাদের কি হবে, পৃষ্ঠটানের মানটা এই অংশ থেকে পরিবর্তিত হয়ে অর্থাৎ 72 × 10⁻³ নিউটন পার মিটার থেকে পরিবর্তিত হয়ে 84 × 10⁻³ নিউটন পার মিটার এটা হতে পারে। আবার যদি তোমার এখানে যদি বলা হয় যে অজৈব দ্রবক অর্থাৎ সাবানের ফেনা যদি থাকে তো সেক্ষেত্রে আমাদের পৃষ্ঠটানের মানটা কি হবে, পরিবর্তিত হবে। পৃষ্ঠটানের মানটা কি পরিবর্তিত হবে আমরা দেখি, 72 × 10⁻³ নিউটন পার মিটার, এটা ছিল স্বাভাবিক। এই অংশ থেকে পরিবর্তিত হয়ে আমাদের 32 × 10⁻³ নিউটন পার মিটার। অর্থাৎ এখানে আমাদের পৃষ্ঠটানের অর্থাৎ যদি জৈব দ্রাবক থাকা হয় সেক্ষেত্রে আমাদের মানটা কি হবে, এই অংশটা পরিবর্তিত হয়ে 72 থেকে 10⁻³ 72 থেকে 10⁻³ আমাদের কি হবে, মানটা পরিবর্তিত হবে। এই অংশটা আমরা অর্থাৎ আমরা এখন যে বিষয়টা শিখলাম যে তরলের পৃষ্ঠটানের কারণে আমাদের মানটা কি হবে, তরলের পৃষ্ঠটানের কারণে বা বিভিন্ন পদার্থের তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃষ্ঠটানের মান হ্রাস পাইতেছে। তারপরে এখানে পৃষ্ঠটানটা যেখানে সংগঠিত হবে তার উপরে যদি জলীয় বাষ্প থাকে বা পানি বা বাতাস বা জলীয় বাষ্প থাকলে তার উপরে একটা মানের তারতম্য হয়। যদি এখানে দূষিত পদার্থ থাকে, যেমন আমরা জানি পানির উপরে পানি যদি বিশুদ্ধ হয় সেক্ষেত্রে দূষিত পদার্থ কি, যে স্যার গ্লিসারিন, তেল, এই জাতীয় যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আমাদের কি করা হবে, পৃষ্ঠটানের মানটা হ্রাস পাবে। জৈব দ্রাবক হিসাবে যদি সোডিয়াম ক্লোরাইড থাকে তখন এখানে পৃষ্ঠটানের মানটা পরিবর্তিত হয়ে বাড়বে, ঋণাত্মক পরিবর্তিত হয়ে কমবে। আবার যদি আমাদের সাবানের বা অজৈব পদার্থ যেমন সাবান থাকলে তখন আমাদের মানটা পরিবর্তিত হবে। অর্থাৎ আমরা এই অংশগুলো থেকে মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারলাম যে পৃষ্ঠটানের উপর আমাদের বিষয়গুলো আমরা কি করবে, নির্ভর করবে, অর্থাৎ এই মানগুলো আমাদের কি হবে, পরিবর্তিত হবে। এবার আমরা শুরু করতেছি আজকের বাকি অংশটা, সেটা হলো স্পর্শকোণ। এখনকার আলোচনা হচ্ছে স্পর্শকোণ। স্পর্শকোণটা কি আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাই দেই, তাহলে তুমি বিষয়টা ভালোভাবে নিতে পারবা। আমি এখানে একটা পাত্র নিলাম, ভালো করে লক্ষ্য করো চিত্রটা। এখানে আমরা যে অংশটা লিখেছি তার চিত্র, অর্থাৎ এটা সুন্দর হয়, এই অংশটা আমরা এখানে এদিকটা দিই, পাশ দিয়ে দেখলে আমাদের জন্য ভালো হয়। অর্থাৎ পানি দিলাম আর এখানে দিলাম পারদ। আমরা জানি
তরল পদার্থের মধ্যে এখানে আমরা পাত্রটা তোমরা দূর থেকে কতটুকু বুঝতেছো কিনা আমি জানি না। এখানে একটা পাত্র, দুইটা পাত্রের চিত্র আঁকা হয়েছে। প্রথম পাত্রের মধ্যে এখানে পানি, আর দ্বিতীয় পাত্রের মধ্যে এখানে পারদ। পারদ হিসাবে বিবেচনা করো, তাহলে আমাদের বাকি অংশটা বুঝতে অনেক সহজ হবে। এখানে আমাদের প্রথম অংশটা পানির মধ্যে যখন আমরা কি করলাম, একটা কাঁচটাকে ডুবাইলাম, আর দ্বিতীয় চিত্র পারদের মধ্যে আমি কি করলাম, আরেকটা কাঁচ ডুবাইলাম। আমাদের এখানে স্পর্শকোণটা কি? স্পর্শকোণটা হলো যে ধরো তরল পদার্থের মধ্যে যখন কোনো কঠিন পদার্থকে ডুবানো হয়, আমি আবারও বলি, তরল পদার্থের মধ্যে যখন কঠিন পদার্থকে ডুবানো হয় তখন তরল এবং কঠিনের স্পর্শে যে গুণ উৎপন্ন করে তাকে স্পর্শগুণ বলা হয়। আমার কথাটা মনে বুঝতে পারছো না? আমি আবার বলি, তরল পদার্থের মধ্যে যখন কঠিন পদার্থকে ডুবানো হয় তখন তরলের অংশ এবং কঠিনের অংশের মধ্যে যে গুণ উৎপন্ন করে তাকে স্পর্শগুণ বলা হয়। এখন তাহলে আমরা বিষয়টা একটু ভালো করে দেখি। দেখো, এই যে তরলের অংশের সাথে যে কঠিনের অংশ অর্থাৎ কাঁচটাকে ডুবানো হলো, তখন তাদের স্পর্শতলে দেখো, এই যে স্পর্শতলে কিছু অংশ উপরে উঠে গেছে, এদের মধ্যবর্তী যে কোণটাকে এসেছে স্পর্শকোণ। দেখো আবার পারদের মধ্যে আমি কি করলাম, কঠিন পদার্থকে ডুবানো হলো। তো পারদের মধ্যে যখন কঠিন পদার্থকে ডুবানো হলো তখন পারদ এবং কাঁচের মধ্যে বা কঠিন পদার্থ যে কাঁচটা ব্যবহার করছে তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হয় স্পর্শকোণ। এখন বলতে পারো এখানে দুইটা কাজ করা হয়, সেটা হলো আমরা যেই পদার্থকে ডুবানো হবে সেই পদার্থের ঘনত্ব আর যে কঠিন পদার্থ অর্থাৎ যার মধ্যে ডুবাবো এবং যাকে ডুবাবে, এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হয়। আমরা এই যে পানির এখানে ডুবানো হয়েছে, পানির ঘনত্ব, আর কাঁচটাকে পানির মধ্যে যেহেতু ডুবাইছি তাহলে কাঁচের ঘনত্ব অর্থাৎ পানির ঘনত্ব এবং কাঁচের ঘনত্ব আমাদের যদি বিবেচনা করতে পারি তাহলে এই বিষয়টা আমরা একটু ভালো ধারণা নিতে পারি। আমরা যেই তরল পদার্থের মধ্যে ডুবাবো তার ঘনত্ব যদি কম হয়, আর যেই কঠিন পদার্থ অর্থাৎ কাঁচ অথবা এমন হতে পারে চামিচ দিয়েও তো আমরা শরবত বানাইতে পারি, নাড়াচাড়া করতে পারি, যে কঠিন পদার্থকে ডুবাবো সেই কঠিন পদার্থের ঘনত্ব যদি বেশি হয়, তরল পদার্থের ঘনত্ব কম হয়, কঠিন পদার্থের ঘনত্ব যদি বেশি হয়, তখন এই তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে। তরল পদার্থের মধ্যে যখন কঠিন পদার্থকে ডুবানো হবে তখন তরল পদার্থ কঠিন পদার্থের মুখ কী করবে, ভিজাবে। এই ভিজানে তাদের মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি, সূক্ষ্ম স্পর্শকোণ। সূক্ষ্ম স্পর্শকোণ। স্পর্শকোণ। আর যদি মনে হয় তরলের ঘনত্ব বেশি, কঠিন পদার্থের ঘনত্ব কম, অর্থাৎ তরলের ঘনত্ব বেশি, কঠিন পদার্থের ঘনত্ব, তরলের ঘনত্বের তুলনায় যদি কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয়, সেক্ষেত্রে এই তরল পদার্থ কঠিন পদার্থ কী করবে না, ভিজাইতে পারবে না। তাহলে ঘটনা কি হবে, কিছু অংশ নিচে চলে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই চিত্রে তরলের ঘনত্ব কম, কঠিনের ঘনত্ব বেশি, আর পারদের ঘনত্ব বেশি, কাঁচের তুলনায় কাঁচের ঘনত্ব কম, সেজন্য এটা নিচের অংশ চলে গেছে আর এটা উপরের অংশ চলে গেছে। এই ক্ষেত্রে এই অংশের জন্য আমাদের স্পর্শকোণ হবে সূক্ষ্ম স্পর্শকোণ বা স্থূল। অর্থাৎ পানি এবং কাঁচের মধ্যে স্পর্শকোণ হবে সূক্ষ্ম স্পর্শকোণ, অর্থাৎ যে স্পর্শকোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম। এখানে সম্ভবত আমি বলে দেব যে পানি এবং কাঁচের স্পর্শকোণ হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস, 8। তাহলে এখানে 8টা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা কম, সেজন্য বলা হয়েছে যে স্পর্শকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা কম থাকে তাকে বলেছে সূক্ষ্ম স্পর্শকোণ। আর যে স্পর্শকোণটা 90 ডিগ্রি অপেক্ষা বেশি, তুমি লক্ষ্য করে দেখো এই অঙ্কটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমি যদি পারদ এবং কাঁচের টুকরা নেওয়া হয় তাহলে তাদের মধ্যবর্তী স্পর্শকোণ হবে 139 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বেশি, 180 ডিগ্রি অপেক্ষা কম। তাকে আমরা কি বলি, স্থূল স্পর্শকোণ। সাধারণত আমরা পারদ এবং কাঁচের স্পর্শকোণ হচ্ছে স্থূল স্পর্শকোণ,
পানি এবং কাচের স্পর্শগুণ হচ্ছে সূক্ষ্ম স্পর্শগুণ। পানি এবং কাচের স্পর্শগুণ হচ্ছে 8 ডিগ্রি, আর পারদ এবং কাচের স্পর্শগুণ হচ্ছে 139 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিশুদ্ধ পানি এবং স্বচ্ছ মানে পরিষ্কার কাচ থাকলে তাদের স্পর্শগুণ হবে 0। যদি মনে হয় যে স্যার পানিটা বিশুদ্ধ এবং কাচটাও স্বচ্ছ বা পরিষ্কার, তখন তাদের মধ্যে স্পর্শগুণ হবে এইভাবে, অর্থাৎ এটা লেভেলটা সমান হবে, তাদের স্পর্শগুণ হবে 0। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে স্পর্শগুণ কাকে বলে। স্পর্শগুণটা আমরা 2 ভাগে বার করতে পারলাম। সে 2 ভাগটা হলো, একটা অংশ হলো সূক্ষ্ম স্পর্শগুণ, আর একটা অংশ হলো স্থূল স্পর্শগুণ। সূক্ষ্ম স্পর্শগুণটা কীভাবে হবে? যদি তরলের ঘনত্ব কম থাকে, কঠিনের ঘনত্ব বেশি থাকে, তখন এই তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে। তাহলে ভিজালে তাদের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে সে কোণটা হচ্ছে সূক্ষ্ম স্পর্শগুণ। আর যদি মনে হয় যে তরলের ঘনত্ব বেশি, কঠিনের ঘনত্ব কম, তাহলে এই বেশি ঘনত্বটা কম ঘনত্বকে কী করবে না? ভিজাবে না। তাহলে না ভিজালে তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে সে কোণটা হচ্ছে স্থূল স্পর্শগুণ। সাধারণত সূক্ষ্ম স্পর্শগুণের 90 ডিগ্রি অপেক্ষা কম থাকে। আমি যদি এখানে পানি ছাড়া অন্য কোনো পদার্থ নিতাম অথবা কাঁচ ছাড়া অন্য কোনো পদার্থ নিতাম, তাহলে তাদের স্পর্শগুণের মানটা পরিবর্তন হবে, কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা কম থাকবে। আবার এখানে পারদের পরিবর্তে অন্য কোনো উপাদানও যদি নিতাম এবং এটা স্পর্শ মানে ঘনত্ব তুলনায় এই অংশে ঘনত্ব বেশি হয়, তখন তাদের মধ্যে কী হবে? স্থূল স্পর্শগুণ সৃষ্টি হবে। আবার একটা বিষয় হলো, যদি আমরা যে তরল পদার্থ নেওয়া হবে সেই তরল পদার্থ যদি বিশুদ্ধ এবং স্বচ্ছ হয়, বিশুদ্ধ এবং স্বচ্ছ হলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? আমরা এইখান থেকে তাদের স্পর্শগুণের মান হবে 0। তো যদিও আজকে আমাদের ক্লাসটা আরেকটা ক্লাস নিতে হতে পারে, আমাদের কৈশিকতার উপর ভিত্তি করে একটা বিশেষ ক্লাস নিমুন ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমরা আজকের আলোচনাটা ছিল আমাদের পৃষ্ঠশক্তি থেকে একটা বড় অংশ শেষ হয়েছিল। পৃষ্ঠশক্তি থেকে আমরা একটা গুলোকে ভেঙে অনেক ছোট ছোট ক্ষুদ্রগুলোকে পরিণত করলে আমাদের এখানে যে শক্তি পরিমাণ তা নির্ণয় করতে পারি। আবার ছোটোগুলোকে একত্র করে যখন আমরা বড়গুলোকে পরিণত করি, তখন তাদের মধ্যে একটা শক্তি হয়, সেই শক্তিটা নির্ণয় করতে পারি। আবার দেখা যায় যে এই শক্তি থেকে আমাদের তাপমাত্রাটা কী পরিমাণ বাড়তেছে বা কমতেছে আমরা ওইটা নির্ণয় করতে পারলাম। তারপর আমরা দেখলাম যে পৃষ্ঠটানের সাথে আমাদের বিভিন্ন প্রবাহী পদার্থ বা দ্রবীভূত বস্তুর উপস্থিতি থাকলে, তাপমাত্রা থাকলে এগুলো আমাদের পৃষ্ঠটানের উপর কী পরিবর্তন হয়, আমরা সেই অংশটা দেখলাম। আবার আমরা আজকের স্পর্শগুণ দেখলাম যে স্পর্শগুণটা কীভাবে কাজ করে, কোন দ্রবীভূত তরল পদার্থের উপস্থিতি কীভাবে থাকলে স্পর্শগুণের মানটা পরিবর্তন হয়, এগুলো নিয়ে আমরা মোটামুটি একটা তোমাদের মাঝে একটা বিস্তর আলোচনা করতে পারলাম। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসটা হবে পৃষ্ঠটানের কৈশিকতার উপর পৃষ্ঠটানের সম্পর্কটা নির্ণয় করতে পারি, আর পাশাপাশি লাপ্লাসের আণবিক তত্ত্বটা ইনশাল্লাহ আমরা দেখব। তো সবাইকে আজকে যারা ক্লাস দেখেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যে এই জন্য শুকরিয়া আদায় করি যেন আমাদেরকে সুন্দর একটা ক্লাস উপস্থাপন করার জন্য। তো সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী ক্লাসটা বাকি অংশটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আজকের এখানেই শেষ। আসসালামু আলাইকুম।